কাতারের সঙ্গে সৌদি আরব সহ সম্পর্ক ছিন্ন করা ৮টি দেশে কর্মক্ষেত্রে যেতে দুর্ভোগে বাংলাদেশি শ্রমিকরা, শঙ্কিত কার্গো ব্যবসায়ীরাও। কাতার থেকে কোনো ফ্লাইট সৌদিতে ঢুকতে দিতেছে না, যার কারণে এখন বোম্বাই যাচ্ছি, বোম্বাই থেকে তারপরে আমরা সৌদিতে ঢুকতেছি। আজ আমার কোম্পানিতে থাকার কথা ছিল, কিন্তু 2 দিন আমি পিছিয়ে গেলাম। কার্গো যে মালামাল পাঠাইতাম, এটা নিয়ে আমরা সাময়িকভাবে অনেক বিপদের সম্মুখীন হব। জনশক্তি রপ্তানিতে প্রভাব পড়বে না, দাবি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের। সতর্ক থাকার পরামর্শ রামরুর। আমরা তো প্রত্যেকটা দেশের সাথে ইন্ডিভিজুয়ালি ডিল করি, কাজে এখানে তাদের সাথে ইন্টারনালি জোট বা যেটাই হোক সেটা এখানে কোনো এফেক্ট করবে না। এর কোনো নেগেটিভ প্রভাব আমাদের কর্মীদের উপর যাতে না পড়ে। যদি সামগ্রিকভাবে অন্য কোনো জায়গায় স্ট্যান্ড দেওয়ার প্রয়োজনও পড়ে, সেক্ষেত্রে আমরা কোথায় থাকবো। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি ফয়সাল মোর্শেদ এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঐতিহাসিক 6 দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। এই আন্দোলনের পথ ধরেই বাঙালি পায় কাঙ্ক্ষিত স্বাধীনতা, মত বিশেষজ্ঞদের। আগামী নির্বাচনে আওয়ামী লীগের হ্যাট্রিক বিজয় হবে বললেন ওবায়দুল কাদের। নির্বাচন নিরপেক্ষ হলে দাঁত ভাঙা জবাব দেবে জনগণ, পাল্টা জবাব মির্জা ফখরুলের। সর্বোচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদের গুলশানের বাড়িতে চলছে রাজুকের উচ্ছেদ অভিযান। গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। মহেশখালীর মাতারবাড়িতে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর নির্মাণ কাজ শুরু হবে আগামী বছরের শেষে, চূড়ান্ত সমীক্ষা সেপ্টেম্বরে। এবং ব্রিটেনের মধ্যবর্তী নির্বাচনের ভোট কাল শেষ মুহূর্তে প্রচারে গুরুত্ব পাচ্ছে। নিরাপত্তা ইস্যু, ফলাফলের উপর নির্ভর করছে সেখানে বসবাসরত ইউরোপীয় নাগরিকদের ভবিষ্যৎ। কাতার, সৌদি টানাপোড়েনে এরই মধ্যে বিপাকে পড়েছেন বাংলাদেশি শ্রমিকরা। সম্পর্ক ছিন্ন করা 7টি দেশ কাতারে ট্রানজিট বন্ধ করে দেয় বাংলাদেশ থেকে এসব দেশে যেতে ভোগান্তি পোহাতে হচ্ছে এদেশের যাত্রীদের। জনশক্তি রপ্তানিতে কাতার ইস্যু এখনই দুশ্চিন্তার কারণ না হলেও বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করছে বেসরকারি উন্নয়ন সংস্থা রামরু। যদিও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দাবি, বাংলাদেশের জনশক্তি রপ্তানিতে কোনো ধরনের প্রভাব ফেলবে না মধ্যপ্রাচ্যের আঞ্চলিক এই দ্বন্দ্ব। সম্প্রতি কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। পরে একই সিদ্ধান্ত নেয় মরক্কো, লিবিয়া, ইয়েমেন সহ আরও 4টি দেশ। কাতারের সঙ্গে সেসব দেশ বিমান চলাচল বন্ধের ঘোষণা দেয় দুর্ভোগে পড়েছেন বাংলাদেশ থেকে সেসব দেশগামী শ্রমিকরা। প্রবাসী এই শ্রমিকরা কাতার ইস্যু নিয়ে তেমন কোনো কিছু বুঝে উঠতে না পারলেও অনেকটা শঙ্কা নিয়েই কর্মক্ষেত্রে যোগ দিতে দেশ ছাড়ছেন তারা। কাতার থেকে কোনো ফ্লাইট সৌদিতে ঢুকতে দিতেছে না, যার কারণে আমাদেরকে টিকিটটা চেঞ্জ করতে হবে। এখন বোম্বাই যাচ্ছি, বোম্বাই থেকে তারপরে আমরা সৌদিতে ঢুকতেছি। আমাদের ফ্লাইট ছিল কাতার এয়ারওয়েজ, এখন সমস্যার কারণে এখন আমরা জেট এয়ারওয়েজে ফ্লাইট নিয়েছি এই মুম্বাই হইয়া সৌদি আরব। কাতার হয়ে আবুধাবি আসার কথা, এখন আমি বাহরাইন হয়ে আবুধাবি আসবো। আজ আমার কোম্পানিতে থাকার কথা ছিল, কিন্তু 2 দিন আমি পিছিয়ে গেলাম। এতে যতটুকু ক্ষতি সমস্যা আমার। পরিসংখ্যান বলছে বাংলাদেশের প্রবাসী শ্রমবাজারের মধ্যে ওমান ও সৌদি আরবের পরই 3য় অবস্থানে রয়েছে কাতার। মোট প্রবাসী শ্রমশক্তির 81% মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মরত থাকায় আঞ্চলিক এই দ্বন্দ্বের বিষয়ে বাংলাদেশকে সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। কমিউনিকেশনটা করা এবং নেগোসিয়েশনের জায়গাগুলো একটু বোঝা, যে আসলে ফাইনালি কোন দিকে যাচ্ছে, ইন্ডিভিজুয়ালি রান করার জায়গা আমরা কোথায় আছি এবং সেটা কতদূর পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব। যদি সামগ্রিকভাবে অন্য কোনো জায়গায় স্ট্যান্ড দেওয়ার প্রয়োজনও পড়ে, সেক্ষেত্রে আমরা কোথায় থাকবো, যাতে করে এর কোনো নেগেটিভ প্রভাব আমাদের কর্মীদের উপর যাতে না পড়ে। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জনশক্তি রপ্তানিতে কোনো ধরনের শঙ্কা দেখছে না প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়। আমরা তো প্রত্যেকটা দেশের সাথে ইন্ডিভিজুয়ালি ডিল করি, কাজে এখানে তাদের সাথে ইন্টারনালি জোট বা যেটাই হোক সেটা এখানে কোনো এফেক্ট করবে না। তার জনশক্তি যদি লাগে আমার কাছে আসবে, না লাগলে তো আসবে না। যুদ্ধ লাগলে জনশক্তি কমে যাবে, এমনিও কমে যাবে, তখন আমাদের আবার দৌড় দিয়ে লাভ হবে না, কারণ এইটার সাথে কোনো রিলেটেড না।
বর্তমান পরিস্থিতিতে প্রবাসী শ্রমিকরা যেন কোনো ধরনের বিপাকে না পড়েন সে ব্যাপারে তৎপর থাকার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এছাড়া সৌদি আরবে অনির্দিষ্টকালের জন্য কাতার এয়ারওয়েজের ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় বিড়ম্বনায় পড়েছেন প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের যাত্রীরা। আর্থিক ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন যারা এরই মধ্যে ফ্লাইটের টিকিট কিনে ফেলেছেন। তবে এ বিষয়ে শঙ্কার কিছু নেই বলে জানিয়েছেন ট্রাভেল ব্যবসায়ীরা। অন্যদিকে কাতার এয়ারলাইন্স বন্ধ হওয়ায় সৌদি আরব আসা যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা করছেন বাংলাদেশি কার্গো ব্যবসায়ীরা। সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমানের রিপোর্টে বিস্তারিত। দোহার সঙ্গে রিয়াদের কূটনৈতিক টানাপোড়েনের ধারাবাহিকতায় সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশ তাদের আকাশসীমায় কাতারি বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এতে করে যারা আগে থেকেই সৌদি আরবে ভ্রমণে কাতার এয়ারওয়েজের টিকিট কিনেছেন সেসব যাত্রীরা অনিশ্চয়তায় পড়েছেন। সৌদি থেকে কাতার এয়ারের রিটার্ন টিকিটের মূল্য কম হওয়ায় অনেক বাংলাদেশি কাতার এয়ারের টিকিট কিনেন। কাতারের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ায় বিড়ম্বনার শিকার হচ্ছেন তারা। কাতার এখন বন্ধ হয়ে যাওয়ার পরে এখন আমরা টিকিট পাইতেছি না, মানে বেশি দামের টিকিট কাটতে কি করবো। এখন যে টিকিট কিনছি 1000 টাকা, এখন এটা ডাবল, হয়তো ঈদের টাইম ডাবল নিতেছে। তবে এ বিষয়ে বাংলাদেশি ট্রাভেলস মালিকরা জানিয়েছেন যারা টিকিট নিয়েছেন তাদের কোনো ক্ষতির আশঙ্কা নেই। বিএসপির মাধ্যমে তাদের টিকিট রিফান্ড করে সম্পূর্ণ টাকা ফেরত পাওয়া যাবে। আমাদের কাছে এসে ওই টিকিটটা উইদাউট রিফান্ড চার্জে, জিরো রিফান্ড চার্জে রিফান্ড করে নিতে পারতেছেন। আর যেসব বাংলাদেশি ভাইরা অলরেডি বাংলাদেশে চলে গেছেন কাতার এয়ারওয়েজের মাধ্যমে, তারা অতি দ্রুত বাংলাদেশ কাতার এয়ারওয়েজের হেড অফিসে যাতে যোগাযোগ করে। সবাই টাকা ফেরত দিচ্ছি, এতে কোনো টেনশন, আমাদের কোনো প্রবাসী ভাইয়ের কোনো টেনশনের কোনো কারণ নেই। এদিকে কাতার এয়ারলাইন্স বন্ধ হওয়ায় সৌদি আরবে আসা যাওয়া সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা করছেন বাংলাদেশি কার্গো ব্যবসায়ীরা। সৌদি বাংলা কার্গো অ্যাসোসিয়েশনের সভাপতি জানিয়েছেন, প্রবাসীদের কাতার এয়ারের মাধ্যমে কার্গোতে পাঠানো মালামাল নির্ধারিত সময়ে ডেলিভারি দিতে না পারলে লোকসান গুনতে হবে তাদের। আমরা যারা এখানে কার্গো ব্যবসায়ী আছি, কার্গো যে মালামাল পাঠাইতাম, এটা নিয়ে আমরা সাময়িকভাবে অনেক বিপদের সম্মুখীন হব। আমাদের সাথে একটা টাকা পয়সার লেনদেন রয়ে গেছে, এটা কিভাবে কি করবো আমরা নিজের বুঝে উঠতে পারছি না। সোমবার সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগে কাতারের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় সৌদি আরব, মিশর, বাহরাইন, আরব আমিরাত, ইয়েমেন, লিবিয়া ও মালদ্বীপ। এরপরই নিজেদের আকাশসীমায় কাতারের ফ্লাইট নিষিদ্ধ করার কাজ শুরু করে দেয় দেশগুলো। প্রতিবাদে কাতারও সৌদিগামী তাদের সব ফ্লাইট স্থগিত করে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। ঐতিহাসিক 6 দফা দিবসে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 8:30টার কিছু পরে শ্রদ্ধা জানাতে দলের নেতাকর্মীদের নিয়ে ধানমন্ডিতে যান প্রধানমন্ত্রী। এ সময় ফুল দিয়ে ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে শ্রদ্ধা জানান জাতির পিতার প্রতিকৃতিতে। এরপর দলের জ্যেষ্ঠ নেতাদের পাশে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকেও শ্রদ্ধা জানান তিনি। একে একে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে। ছেষট্টি সালের আজকের দিনে বাঙালির মুক্তির সনদ 6 দফা বাস্তবায়নের দাবিতে হরতাল কর্মসূচিতে নির্বিচারে গুলি চালায় পুলিশ। এতে শহীদ হন 11 জন আন্দোলনকারী। এত কিছুর পরও এই 6 দফাই বাঙালির স্বাধিকার ও স্বাধীনতার চেতনার যাত্রাবিন্দু। বিশেষজ্ঞরা বলছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপসহীন নেতৃত্বের কারণে 6 দফা পরিণত হয় 1 দফায়। বাঙালি পায় কাঙ্ক্ষিত স্বাধীনতা। তরিকুল ইসলাম সৌরভের বিশেষ রিপোর্ট। শোষণ ছিল বহুমাত্রিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক। তবে পাকিস্তানিদের 24 বছরের এই শাসন ও শোষণ মেনে নেয়নি বাঙালি, পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে। যার প্রমাণও পাওয়া যায় 52 ভাষা আন্দোলন ও 54 যুক্তফ্রন্ট নির্বাচনে। এরই ঐতিহাসিক ধারাবাহিকতায় আসে 1966। ততদিনে গণমানুষের নেতা বঙ্গবন্ধু আওয়ামী লীগ প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। 66 ফেব্রুয়ারিতে তিনি ঘোষণা করেন বাঙালির মুক্তির সনদ 6 দফা। এতে বলা হয়, পাকিস্তানকে ফেডারেশন কিংবা যুক্তরাষ্ট্র গঠন করতে হবে, প্রাদেশিক মুদ্রা ব্যবস্থা প্রবর্তন করতে হবে, প্রদেশগুলোর আধা সামরিক বাহিনী গঠন করার বৈধতা দিতে হবে। এছাড়াও বলা হয়, প্রাদেশিক সরকার মুদ্রা ব্যবস্থা ও বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ করবে। 6 দফা ঘোষিত হবার সাথে সাথে আইয়ুব সরকারের খড়গ নেমে আসে বঙ্গবন্ধুর উপর। গ্রেপ্তার হন বঙ্গবন্ধু। সাধারণ মানুষও বসে থাকেনি। 7 জুন বঙ্গবন্ধুর মুক্তি ও 6 দফা বাস্তবায়নের দাবিতে হরতাল পালন করেন। গুলি চলে পাকিস্তানি জান্তাদের নির্দেশে। নিহত হয় 11 জন, আটক হয় প্রায় 800 আন্দোলনকারী।
এরপরই দ্রুত পাল্টে যায় রাজনৈতিক হিসাব। পাকিস্তানিদের শোষণ আরও স্পষ্ট হয় সাধারণ মানুষের কাছে, আর তখনই এটি হয়ে ওঠে বাঙালির অধিকার অস্তিত্ব রক্ষার সুচিন্তিত দলিল। উনি 6 দফার পক্ষে বক্তৃতা নেন, গ্রেফতার হন, বেল নেন, বেল নিয়ে আবার আরেক জায়গায় 6 দফার প্রচার করতে থাকেন। আইয়ুব খান বলেছিল যে অস্ত্রের ভাষায় জবাব দেবে, কেন তারা দেখলে যে কোনো যুক্তি দিয়ে তো জবাব দেওয়া যায় না। বঙ্গবন্ধুর 6 দফার মাঝে যা ছিল রাজনৈতিক বিবেচনা প্রসূত, কৌশলী আবার সাহসীও বটে। নিহিতার্থ যে এক দফাই ছিল তার বেশ কিছু তথ্য প্রমাণ আমাদের হাতে আছে। মুজাফফর আহমদ নায়েব নেতা তিনি বঙ্গবন্ধুকে প্রশ্ন করেছিলেন যে 6 দফার মাধ্যমে আপনি কি বোঝাতে চান। মেঠো বাংলায় উত্তর দিয়েছিলেন, আরে মিয়া বুঝলা না, দফা তো একটাই, একটু ঘুরাইয়া কইলাম। অভূতপূর্ব নবতর এই 6টি দফা উঠে এসেছিল বাঙালির শোষণের মুক্তির দর্শন হিসেবে, আর এই 6টি দফা এক মুক্তির দফায় বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম দিল। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। 2018 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার হ্যাট্রিক করবে বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির আয়োজনে এ আলোচনা সভায় বক্তব্য দেন সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ দলের সিনিয়র নেতারা। তারা বলেন, ঐতিহাসিক 6 দফা ছিল বাঙালির মুক্তির সনদ। যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না তারা 7 মার্চ ও 7 জুন পালন করে। বর্তমান সরকার দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করে আওয়ামী লীগ নেতারা। এই বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক যারা এই বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল, যারা বাংলাদেশকে পরপর 5 বার দুর্নীতিতে ক্যাম্পেইন করেছিল, যারা বাংলাদেশে 125টি উগ্র মৌলবাদী জঙ্গি সংগঠন সৃষ্টি করে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে তালিকাভুক্ত করেছিল, সেই ব্যর্থ প্রধানমন্ত্রী এবং তার দল আজকে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছেন, কুৎসা রচনা করছেন। তারা মনে করেছে 2001 সালে যা হয়েছে 2018 সালে তার পুনরাবৃত্তি ঘটবে, এটা যদি মনে করেন বোকার সর্বি, তারাই বাঁচবে। 2018 সালে শেখ হাসিনার নেতৃত্বে আমরা বিজয়ী হব এবং বিজয়ে হ্যাট্রিক করব। আওয়ামী লীগ গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগকে দাঁত ভাঙা জবাব দেবে জনগণ। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 36তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুপুরে রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে এক প্রার্থনা সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন তিনি। সহায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ 30টির বেশি আসন পাবে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। সহায়ক সরকারের অধীনে বা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন তারা দেয়, তারা কোনোদিনই তারা 30টার বেশি আসন পাবে না। সকলের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন দিতে হবে, নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন দিতে হবে এবং নির্বাচন দিলেই দেখা যাবে যে তারা কোথায় গিয়ে অবস্থান করছেন। আসলে প্রকৃতপক্ষে এখন যে দেশের অবস্থা তারা তৈরি করে ফেলেছেন, তাতে দেশের জন্য অপেক্ষা করছে একটা নির্বাচনের জন্য, নিরপেক্ষ নির্বাচনের জন্য, সেখানেই তারা তাদের সেই কথাগুলো দাঁত ভাঙা জবাব দিয়ে দেবে। সর্বোচ্চ আদালতের রায়ের পর আজ বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদের গুলশান 2 নম্বরের বাড়িতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে রাজউক। এরই মধ্যে বাড়িটির গ্যাস, বিদ্যুৎ, পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়ালিউর রহমানের উপস্থিতিতে চলছে এ অভিযান। এর আগে গত 4 জুন গুলশানের বাড়িটি ছাড়ার রায়ের বিরুদ্ধে ব্যারিস্টার মওদুদের রিভিউ আবেদন খারিজ করেন আপিল বিভাগ। গুলশান 2 নম্বরে 1 বিঘা 13 কাঠা জমির ওপর নির্মিত বাড়িতে 4 দশক ধরে বসবাস করে আসছেন মওদুদ আহমেদ। মামলার নথিপত্রে দেখা যায় প্রায় 300 কোটি টাকা মূল্যের এই বাড়িটি অস্ট্রিয়ার এক নাগরিকের কাছ থেকে 1973 সালে নামজারি করে নেন মওদুদ আহমেদের ভাই মঞ্জুর আহমেদ। এদিকে রাজধানীর গুলশানে বিএনপি নেতা মওদুদের দখল করা বাড়িটির প্রকৃত মালিক পাকিস্তানি নাগরিক এহসান এবং তার স্ত্রী অস্ট্রিয়ার নাগরিক ইনজে মারিয়া প্লাস। স্বাধীনতা যুদ্ধের আগে তারা দেশ ত্যাগ করেন। 1980 সালে জিয়াউর রহমানের উপপ্রধানমন্ত্রী থাকাকালে ক্ষমতার প্রভাব খাটিয়ে
100 টাকা মূল্যে বাড়িটি হস্তগত করেন মওদুদ আহমেদ। 1 বিঘা 13 কাঠা জমির উপর গড়ে তোলা বাড়িটিকে ঘিরে প্রায় 2 যুগ ধরে আইনি লড়াই চলছিল। তবে শুরু থেকেই মওদুদের দাবি বাড়িটি তার ভাই প্রবাসী মঞ্জুর আহমেদ, বাড়িটির মালিক অস্ট্রিয়ার নাগরিক ইনজে মারিয়া প্লাজের কাছ থেকে বায়না করে নিয়েছেন। যদিও মামলার অভিযোগপত্রে দেখা যায় বাড়িটির প্রকৃত মালিক মুক্তিযুদ্ধ শুরুর আগে দেশে যাওয়ার কারণে বাড়িটি পরিত্যক্ত সম্পত্তি হিসেবে ঘোষণা করা হয়। 1973 সালে ভাড়ার চুক্তিনামা করে বাড়িটিতে ওঠেন মওদুদ আহমদ। 1980 সালে জিয়াউর রহমানের উপপ্রধানমন্ত্রী থাকাকালে ক্ষমতার প্রভাব খাটিয়ে বাড়িটি 100 টাকা মূল্যে হস্তগত করেন মওদুদ আহমদ। এরপর এরশাদ সরকার বাড়িটি বাজেয়াপ্তের নির্দেশ দিলে এরশাদের মন্ত্রিসভায় যোগ দেন তিনি। এবার মওদুদ জমিটি নিজের নামে না করে ভাই মঞ্জুর আহমেদের নামে বরাদ্দ করান। এমন প্রেক্ষাপটে এ বাড়ির মালিকানা সংক্রান্ত মামলার উচ্চ আদালতের রায়। মালিকানা প্রমাণে মওদুদ যে চুক্তিনামা আদালতে দাখিল করেছেন তা ভুয়া। যে তারিখে বাড়িটির বায়নাপত্র করা হয়েছে বলে দাবি করা হয়েছে তার আগেই বাড়ির মালিক মারা যান বলেও আদালতে প্রমাণিত হয়। এরপরও রাজনৈতিক এবং আইনি লড়াই চালাতে থাকেন ব্যারিস্টার মওদুদ আহমদ। সবশেষ গত 4 জুন জাল কাগজপত্র তৈরি করে বাড়িটি দখলের দায়ে বাড়ি ছাড়ার চূড়ান্ত রায় দেন আপিল বিভাগ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ে আরো থাকছে। ফেনীতে পরীক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রলোভন দেখিয়ে অফিস সহায়কের বিরুদ্ধে পরীক্ষা কেন্দ্রে ধর্ষণের অভিযোগ, নির্যাতিতার মামলা, অভিযুক্ত আটক। ব্রিটেনের মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণকাল। শীর্ষ 2 রাজনৈতিক দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। ব্রেক্সিট ছাড়াও শেষ মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিরাপত্তা ইস্যু। প্রধানমন্ত্রী থেরেসা মে ঘোষণা দিয়েছেন সন্ত্রাসবাদ মোকাবিলায় প্রয়োজনে মানবাধিকার আইন পরিবর্তন করা হবে। ব্রিটেনের নিরাপত্তা ব্যবস্থা দুর্বলতা নিয়ে সমালোচনা করেন লেবার পার্টির নেতা করবিন। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পুরো ব্রিটেনে। দরজায় কড়া নাড়ছে যুক্তরাজ্যের নির্বাচন। অনেকেই এবার প্রথমবারের মতো ভোট দেবেন। তাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে নির্বাচনকে ঘিরে। তারা কাকে বেছে নেবেন তা নিয়ে এখনো চুলচেরা বিশ্লেষণ করছেন। লেবার পার্টির নেতা জেরেমি করবিনকে মঙ্গলবার বার্মিংহামে দেখা যায় তরুণদের সমাবেশে অংশ নিতে। করবিনকেই একমাত্র যোগ্য প্রার্থী বলে মনে করছেন বলে জানান তার সমর্থকরা। আমি মনে করি করবিন যা বলেছেন সত্য বলেছেন, তার মধ্যে ভণ্ডামি নেই। খুবই সৎ একজন রাজনীতিবিদ তিনি। আমার মনে হয় তিনি আমাদের জন্য সুন্দর একটা পৃথিবী দেখতে চান। সম্প্রতি কয়েকদিনের ব্যবধানে 2টি হামলার কারণে যুক্তরাজ্যের নির্বাচনী প্রচারণা বাধাগ্রস্ত হয়। আর তাই শেষ মুহূর্তের প্রচারণায় প্রাধান্য পাচ্ছে যুক্তরাজ্যের নিরাপত্তা ব্যবস্থা। করবিন দেশের বর্তমান নিরাপত্তা ব্যবস্থার ব্যাপক সমালোচনা করেন। সন্ত্রাসবাদ মোকাবিলায় সরকারের বাজেট কমানোর সমালোচনাও করেন তিনি। বর্তমান সরকার জনগণকে মূল্যায়ন করছে না, এমনকি লেবার পার্টির যোগ্যতাকেও অবমূল্যায়ন করছে বলেও অভিযোগ করেন তিনি। সাম্প্রতিক হামলার কারণে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সমালোচনার ঝড়ের মধ্যে পড়ে শেষ মুহূর্তের প্রচারণায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলতে দেখা যায় থেরেসা মেকেও। মঙ্গলবার নির্বাচনী প্রচারণায় তিনি বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় প্রয়োজন হলে মানবাধিকার আইন পরিবর্তন করা হবে। কাউকে হুমকি বলে মনে হলে তাকে নজরদারিতে রাখার ক্ষেত্রে মানবাধিকার আইন যদি বাধা হয়ে দাঁড়ায় তা পরিবর্তনের ঘোষণা দেন তিনি। এছাড়াও সন্ত্রাসবাদে দায়ীদের শাস্তির মেয়াদ বাড়ানোর পক্ষে নিজের অবস্থান তুলে ধরেন তিনি। একই সঙ্গে বিদেশি সন্দেহভাজন সন্ত্রাসীদের দেশে ফেরত পাঠানো হবে বলেও জানান তিনি। বৃহস্পতিবারের নির্বাচনকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ব্রিটেন সরকার। ব্রিটিশদের কোনো ভয়ভীতি না পেয়ে নিশ্চিন্তে ভোট কেন্দ্রে যেতে আহ্বান জানিয়েছে দেশটির পুলিশ বিভাগ। এদিকে কনজারভেটিভরা লেবার পার্টি থেকে এতদিন 16 পয়েন্ট এগিয়ে থাকলেও সর্বশেষ জরিপে দেখা যায় মাত্র 1 পয়েন্ট এগিয়ে আছেন মে। কনজারভেটিভ পার্টির পয়েন্ট 41.5 আর লেবার পার্টির পয়েন্ট 40.4%, যার ফলে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে বৃহস্পতিবারের ভোটাভুটিতে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। ব্রেক্সিট প্রক্রিয়া সুষ্ঠু বাস্তবায়নকে কেন্দ্র করে ব্রিটেন মধ্যবর্তী নির্বাচনের ডাক দেন প্রধানমন্ত্রী থেরেসা মে। উন্নত জীবনযাত্রার চাকুরির আশায় ইউরোপীয় ইউনিয়নের প্রায় 30 লাখ নাগরিক বর্তমানে বসবাস করেন ব্রিটেনে। এদের মধ্যে বিপুল সংখ্যক বাংলাদেশীও রয়েছেন, যারা ইউরোপীয় নাগরিকত্ব পাওয়ার পরপরই পাড়ি জমিয়েছেন ব্রিটেনে। তবে এবারের নির্বাচনে এসব মানুষের ভোট দিতে না পারলেও ভোটের ফলাফলের উপর নির্ভর করছে তাদের ভাগ্য। সুমন সরকারের ক্যামেরায় আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্ট।
আমরা এইখানে অবস্থান করতেছি, আমরা ভোট কেন দিতে পারতেছি না, এই বিষয়টা আমার কাছে একেবারেই বোধগম্য নয়। কারণ আমরা এটা কিছুই জানি না। আমারও জানার ইচ্ছে করে যে আমরা এখানে থাকতেছি, ট্যাক্স যা বলেন সব পে করতেছি, কিন্তু ভোট দিতে পারছি না, এইটা আমাদের জানাটা খুবই জরুরি। কেন তারা ভোট দিতে পারছেন না সেটি অনেকের কাছে এখনো অজানা। সবার মতোই সমান অধিকার নিয়ে ব্রিটেনে বসবাস করলেও জাতীয় নির্বাচনে ভোটাধিকার না থাকায় হীনমন্যতায় ভুক্ত হয় অনেকে। আমরা সব সুযোগ সুবিধাই যখন পাচ্ছি, সবকিছু পাচ্ছি, কিন্তু ভোটের ব্যাপারে আমাদের একটা বৈষম্য সৃষ্টি করে রাখছেন। এই বৈষম্যটা আসলে সত্যি একটা ভালো জিনিস না মনে হচ্ছে না, মনে হচ্ছে যে আমাদেরকে একটু দূরে রাখা হচ্ছে আর কি। নির্বাচন পরবর্তী ব্রেক্সিট প্রক্রিয়া শুরু হওয়া নিয়ে বেশ শঙ্কার মধ্যে রয়েছেন ব্রিটেনে বসবাসরত এসব ইউরোপিয়ান নাগরিকরা। এই নির্বাচনে ব্রিটেনে বসবাসরত বাংলাদেশ সহ কমনওয়েলথভুক্ত 54টি দেশের নাগরিক ভোট দিতে পারবেন। নির্বাচনে যে দলই সরকার গঠন করুক না কেন, চূড়ান্ত দর কষাকষির মাধ্যমে ব্রিটেন এবং ইউরোপের নতুন সম্পর্ক নির্ধারণ করেই ব্রেক্সিট প্রক্রিয়া শেষ করতে হবে। আর এই নির্বাচনী ফলাফলের উপর ঝুলে আছে ব্রিটেনে বসবাসরত 30 লক্ষ ইউরোপিয়ান নাগরিকদের ভাগ্য। তবে অপ্রিয় হলেও সত্য যে তারাই এই নির্বাচনে ভোট দিতে পারছেন না। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে বার্ষিক প্রতিবেদন পেশ করেছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সংস্থা। দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এই প্রতিবেদন পেশ করে সংস্থাটি। এ সময় কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের পক্ষে সেখানে সংস্থাটির মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি এ সময় সংস্থাটির বিভিন্ন বিষয়ের খোঁজ খবর নেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবারও বলেছেন, জনগণকে সর্বশান্ত করে লুটপাটের নতুন বাজেট দিয়েছে সরকার। সন্ধ্যায় রাজধানীর গুলশানের বসুন্ধরা কনভেনশন সেন্টারে আইনজীবীদের সম্মানে বিএনপির ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি একথা বলেন। দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের বাড়িতে উচ্ছেদ অভিযান চালানোর নিন্দাও জানান তিনি। চুরি করবার জন্য এই বাজেট, আর ক্ষতিগ্রস্ত হবে দেশের প্রতিটি সাধারণ মানুষ। এরা মানুষকে মানুষ মনে করছে না, এখন যাকে ইচ্ছা তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। আপনারা আজকে মওদুদ সাহেবের ঘটনা শুনেছেন যে তার সঙ্গে কি আচরণটা করা হয়েছে, আর অথচ তাদের নেতা কর্মীরা যে জবরদখল করে বাড়ি দখল করছে, করে তারা বসে আছে, সেই দিকে কিন্তু তাদেরকে বাড়ি থেকে বের করে যার বাড়ি দখল করেছে তাকে বাড়িতে ফিরিয়ে দেওয়া যে তাদের দায়িত্ব, সেটাও তারা মনে করে না। সন্ধ্যার সময়ে আরো থাকছে, ইরানের পার্লামেন্ট ভবন ও খোমেনির সমাধিতে আত্মঘাতী হামলা, অন্তত 12 জন নিহত, আহত 31, আইএসের দায় স্বীকার। পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফেনী সরকারি কলেজের অফিস সহায়ক কৃষ্ণচন্দ্র দাসকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে নির্যাতিতা বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা করেন। নির্যাতিতার অভিযোগ, গত 6 মে অনার্স তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে যান তিনি। পরীক্ষা চলাকালীন নকলের অভিযোগে কর্তব্যরত শিক্ষক তাকে বহিষ্কার করেন। পরে বহিষ্কারের আদেশ প্রত্যাহারের প্রলোভন দেখিয়ে তাকে কৌশলে ইংরেজি বিভাগের একটি কক্ষে নিয়ে যায় অফিস সহায়ক কৃষ্ণচন্দ্র দাস। পরে সেখানে তাকে ধর্ষণ করে সে। বিষয়টি প্রকাশ না করতে বারবার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ শিক্ষার্থীর। পরে নির্যাতিতা ছাত্রী এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে পুলিশের কাছে হস্তান্তর করে কলেজ কর্তৃপক্ষ। কৃষ্ণচন্দ্র আমার উপর যে জোরপূর্বক যে অত্যাচারটা করছে, যে হ্যারাসমেন্টটা করছে, আমি এটার যথাযথ বিচার চাই। কৃষ্ণচন্দ্র দাস, তাকে আমরা আটক করি এবং ভিকটিম এর নিকট থেকে লিখিত অভিযোগ গ্রহণ করি। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইতেছে। রাঙামাটির লংগদুতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন 14 দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সকালে রাঙামাটির লংগদুর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে তিনি এই আশ্বাস দেন। এর আগে মানিকজোড় ছড়া তিনটিলা বিহার এলাকা ঘুরে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন মোহাম্মদ নাসিমের নেতৃত্বাধীন 14 দলের প্রতিনিধি দল।
এ সময় অন্যদের মধ্যে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ এবং পার্বত্য অঞ্চল বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উপস্থিত ছিলেন। এ সময় তারা পাহাড়ে শান্তি ফেরাতে সরকারের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনের সাথে মতবিনিময় করে প্রতিনিধি দলটি। বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, দোকানপাটে হামলা করে নিন্দনীয় ঘটনা এবং এটা অবশ্যই তদন্ত হচ্ছে এবং অনেকে গ্রেপ্তার করা হয়েছে। দোষী যারা চিহ্নিত হবে তাদের অবশ্যই গ্রেপ্তার করা হবে এবং যে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, বাড়িঘর নির্মাণ করে এদের স্থায়ীভাবে বসবাস করার নিরাপত্তা ব্যবস্থা ইনশাল্লাহ করা হবে। এটা আমি আপনাদের আশ্বস্ত করছি। যারা এখানে জন্মগ্রহণ করেছে তারা সহ আমার বাঙালি ভাইরা সবাই একসঙ্গে বসবাস করেছে, একসঙ্গে বসবাস করবে। আমরা চাই এই শান্তির পাহাড়ে আবার শান্তি বজায় রাখবে এবং অবশ্যই এখানে শান্তি বজায় রাখার ব্যবস্থা আমরা করবো, নিরাপত্তা নিশ্চিত করবো। আগামী 48 ঘন্টার মধ্যে আপন জুয়েলার্সের জব্দ করা স্বর্ণ ফেরত না দিলে রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস। দুপুরে বাজুসের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাজুসের সহ সভাপতি এনামুল হক। এ সময় তিনি আরো বলেন, শুল্ক গোয়েন্দারা স্বর্ণ ব্যবসায়ীদের হয়রানি করছে। শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালকের পদত্যাগেরও দাবি করে সংস্থাটি। যে অন্যায়ভাবে আপন জুয়েলার্সের গহনা আটক করেছে, আগামী 48 ঘন্টার মধ্যে সেই গয়না সসম্মানে ফেরত দিতে হবে এবং আগামী 11 তারিখ রোজ রোববার আমরা বাংলাদেশের সমস্ত জুয়েলারি দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করছি। 15 তারিখ সারা বাংলাদেশ থেকে সকল জুয়েলারি মালিক, পোদ্দার ভাই এবং স্বর্ণ শিল্পীদেরকে নিয়ে আমরা ঢাকায় মহাসমাবেশ ঘোষণা করছি। ভিনদেশীয় পোশাকে ছেয়ে গেছে এবারের ঈদ বাজার। রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায় একই চিত্র। বিশেষ করে ভারত ও পাকিস্তানি বাহারি পোশাকে দোকান সাজিয়েছেন বিক্রেতারা। আর ক্রেতাদের ঝোঁকও এসব পোশাকের প্রতি কম না, তবে ভিন্ন মত রয়েছে। সব মিলিয়ে এবারের দেশি ঐতিহ্যকে ছাপিয়ে বিদেশি পোশাকই দখল করেছে ঈদ বাজার। কামরুজ্জামান মামুনের প্রতিবেদন। মার্কেটে তো সব ইন্ডিয়ান ড্রেসই দেখছি, বাংলাদেশের কোনো ড্রেস দেখছি না এবং ওগুলোর চাহিদাও দেখছি না। ঈদে চাই নতুন পোশাক, চাই একটু চাকচিক্য, আর প্রতিটি ঘরে জায়গা করে নেয়া আকাশ সংস্কৃতির প্রভাবে রুচিতেও এসেছে পরিবর্তন। সমসাময়িক ভিনদেশীয় সিরিয়াল বা সিনেমায় ব্যবহৃত পোশাকেই আগ্রহ নারী ক্রেতাদের। আর যা পুঁজি করে দোকানিরাও সাজিয়েছেন ভারত, পাকিস্তান আর চীন সহ নানান বিদেশি পোশাক। সিরিয়ালে আমরা যা দেখি ওখানে ভালো লাগে, ইন্ডিয়ান সিরিয়ালের উপর বেস করে ড্রেসগুলো বানানো হয়েছে আর কি। ফ্লোর টাচ আছে, তারপরে সারারা আছে, এগুলো সবই ইন্ডিয়ান। গাউন আছে, বেশি কিছু বোম্বের কিছু আছে, আমাদের চায়না আর ইন্ডিয়া। রাজধানীর প্রায় সব মার্কেটের চিত্র একই। আধিপত্য গাউন, সারারা, ফ্লোর টাচ, আওয়ারা সহ বোম্বে বা কলকাতার বিভিন্ন রূপালী পর্দার তারকার নামে বেনামে অসংখ্য বিদেশি পোশাক। আর বিক্রেতারা দাম নাগালের মধ্যে বললেও ভিন্ন মত ক্রেতাদের। পাকিস্তানি ড্রেস বেশি প্রিফার করতেছি। পাকিস্তানি ড্রেসগুলো একটু আনকমন টাইপের, আর কাঁচগুলোও সুন্দর। রেগুলার যে মার্কেট প্রাইস থাকে তার চেয়ে ঈদের জন্য কিনা জানি না একটু বেশি। পাকিস্তানি ড্রেস আমার এবার বেশি, তো আমি ইন্ডিয়ানও আছে। পাকিস্তানি হলে ভালো হয়। কেন পাকিস্তানি হলে ভালো? এমনি এটা পড়তে একটু কমফোর্টেবল। আমাদের এখানে দোকানে যা আছে এগুলো সব ইন্ডিয়ান পোশাক। তবে আমদানি করা এত বিদেশি পোশাকের ভিড়ে এখনো অনেকে খুঁজে বেড়ান ঐতিহ্যবাহী দেশীয় পোশাক। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। আবারও দেশের বাইরের খবর। ইরানের পার্লামেন্ট ভবন ও ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খোমেনির সমাধিস্থলে সন্ত্রাসী হামলায় 12 জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়াও আহত হয়েছেন অনেকেই। হামলার পরপরই এক বিবৃতিতে এর দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। স্থানীয় সময় সকালে আয়াতুল্লাহ খোমেনির সমাধিস্থলে প্রবেশ করে এক নারী আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেওয়ার আগে অতর্কিত বন্দুক হামলা চালায়। ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী পৌঁছে একটি অবিস্ফোরিত বোমা ধ্বংস করে। আত্মঘাতীর পরিচয় জানা যায়নি। এর কিছুক্ষণ আগে তেহরানের পার্লামেন্ট ভবনে 4 বন্দুকধারী কালাশনিকভ রাইফেল হাতে হামলা চালায়। তাদের গুলিতে এক নিরাপত্তারক্ষী ঘটনাস্থলে প্রাণ হারান। আহত হন বেশ কয়েকজন। এসব হামলার ঘটনায় তেহরান সহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বন্ধ করে দেওয়া হচ্ছে মেট্রো পরিবহন ও মোবাইল নেটওয়ার্ক। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুর রহমান ফাজলি জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন।
এ বিষয়ে তেহরান থেকে ফোনে বিস্তারিত জানিয়েছেন রেডিও তেহরানের সাংবাদিক সিরাজুল ইসলাম। ইসলামী প্রজাতন্ত্র ইরানে আজকে দুটি সন্ত্রাসী হামলা হয়েছে। একটি হয়েছে জাতীয় সংসদ ভবনে, আর একটি হয়েছে মরহুম ইমাম খোমেনির মাজারে। সংসদ ভবনে যে হামলাটি হয়েছে সেখানে 4 জন সন্ত্রাসী অংশ নিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল থেকে বলা হচ্ছে দুটি হামলাকেই সন্ত্রাসী হামলা বলা হচ্ছে। এটাকে অন্য কোনো ভাবে দেখার কোনো সুযোগ মনে হয় এখন আর নেই। ইরান পরিষ্কারভাবে একে সন্ত্রাসী হামলা বলেছে। যে কারণে হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্য অস্থিতিশীল অবস্থায় রয়েছে। সিরিয়া এবং ইরাকে ব্যাপকভাবে সন্ত্রাসীদের হামলা এবং দাপট চলছে। সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে ইরান সবার আগে দাঁড়িয়েছে এবং ইরান মূলত এই যে জঙ্গি গোষ্ঠী এদের বিরুদ্ধে একটা সম্মুখ সমরে রয়েছে বলা যায়। সেই কারণে ইরানের বিরুদ্ধে বহুদিন ধরেই এই সমস্ত সন্ত্রাসী চক্র শত্রুপক্ষ হামলা চালানোর চেষ্টা করে আসে। বহু সময় ইরানের নিরাপত্তা বাহিনী, ইরানের রাষ্ট্রীয় বাহিনী বহুবার এই সমস্ত হামলা নস্যাৎ করে দিয়েছে। অনেকেই ধারণা করছে যে আজকে যে ইরানের পার্লামেন্ট ভবনে ইমাম খোমেনির মাজারে এই 2 জায়গায় যে হামলা হয়েছে এটা ওই পরিকল্পিত ষড়যন্ত্রেরই অংশ। 116 জন আরোহী নিয়ে মিয়ানমারের একটি সামরিক বিমান নিখোঁজ হয়েছে। দক্ষিণ পূর্বাঞ্চলীয় মাইক থেকে ইয়াঙ্গুনে যাওয়ার পথে বুধবার স্থানীয় সময় দুপুর 1:35 দাবি এলাকায় বিমানটি রাডার থেকে হারিয়ে যায়। দেশটির সামরিক বাহিনী জানায় আন্দামান সাগরের ওপর দিয়ে যাওয়ার সময় এটি নিখোঁজ হয়। বিমানটির সন্ধানে এরই মধ্যে আন্দামান সাগরের বিস্তীর্ণ এলাকা জুড়ে তল্লাশি অভিযান শুরু হয়েছে। এতে আরোহীরা মিয়ানমারের উপকূলীয় এলাকায় নিয়োজিত সামরিক বাহিনীর কর্মকর্তা কর্মচারীদের পরিবার ও স্বজন বলে জানা গেছে। বিমানটিতে 105 জন যাত্রী ও 11 জন ক্রু ছিল। বিমানটি নিখোঁজের কারণ এখনো জানা যায়নি। যান্ত্রিক ত্রুটি হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে খেলার সামর্থ্য আছে বাংলাদেশের, এমনটাই মনে করেন দেশের ক্রিকেট বিশেষজ্ঞরা। এছাড়া ত্রিদেশীয় সিরিজ ও প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডকে হারানো সুখস্মৃতি টনিক হিসেবে কাজ করবে বলে মনে করেন তারা। প্রথম 2 ম্যাচে টাইগাররা নিজেদের স্বাভাবিক খেলা খেলতে না পারলেও শেষ ম্যাচে কামব্যাক করবে ম্যাচ বাহিনী, প্রত্যাশা দেশের ক্রিকেট বোদ্ধাদের। যেহেতু আমরা ওদের লাস্ট যে ম্যাচটা খেলেছিলাম এটাতে কিন্তু নিউজিল্যান্ডকে অলরেডি হারিয়ে দিয়েছে, এই মনোবলটা নিয়ে কিন্তু সামনের ম্যাচটা খেলতে হবে। ইনশাল্লাহ জিতলে সেমিফাইনাল খেলার একটা বড় সুযোগ আছে। ট্রায়াঙ্গুলার সিরিজে ওরা যথেষ্ট ভালো খেলেছে এবং কন্ডিশনের সাথে যথেষ্ট ইউজ টু আছে ওরা এবং প্র্যাকটিস করে যাচ্ছে। আগের আমরা কিন্তু গত মাসে ওরা ইংল্যান্ডের 10 দিনে একটা ক্যাম্প করেছে। তো আমি এটা নিয়ে ওয়ারিড না যে টাইমের সাথে অন্য কেউ রান করছে না। তারপর আমি মনে করি যে এদের যেহেতু কন্ডিশনের সাথে ইউজ টু আছে, আমিও কনফিডেন্ট যে ওরা কামব্যাক করবে। আমাদের দল যথেষ্ট সক্ষম একটা দল এবং প্রথম 2-1টা ম্যাচে আমরা ভালো না করতে পারলেও, আমাদের পুরোটা খেলতে না পারলেও আমরা যে ভুলগুলো করেছি সেখান থেকে বোধহয় আমরা কিছুটা শেখার চেষ্টা করব এবং আমার ধারণা 3য় ম্যাচে আমাদের দল ফিরে আসবে। সন্ধ্যার সময় এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা 8টি দেশে কর্মক্ষেত্রে যেতে দুর্ভোগে বাংলাদেশি শ্রমিকরা। জনশক্তি রপ্তানিতে প্রভাব পড়বে না, দাবি মন্ত্রণালয়ের। সতর্ক থাকার পরামর্শ রামরুর। ঐতিহাসিক 6 দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। ঐতিহাসিক 6 দফা ছিল বাঙালির মুক্তির সনদ, মন্তব্য আওয়ামী লীগ নেতাদের। জনগণকে সর্বশ্রান্ত করে লুটপাটের নতুন বাজেট দিয়েছে সরকার। আবারও মন্তব্য বেগম খালেদা জিয়ার। মওদুদের বাড়িতে উচ্ছেদের নিন্দা। সর্বোচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদের গুলশানের বাড়িতে চলছে রাজুকের উচ্ছেদ অভিযান। গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। এবং ব্রিটেনের মধ্যবর্তী নির্বাচনের ভোটকাল। শেষ মুহূর্তের প্রচারে গুরুত্ব পাচ্ছে নিরাপত্তা ইস্যু। ফলাফলের উপর নির্ভর করছে সেখানে বসবাসরত ইউরোপীয় নাগরিকদের ভবিষ্যৎ। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।